পেজটা তোমাদের জন্য নিয়ে আসছি। হ্যাঁ, এই ফার্স্ট পেজটা হচ্ছে মোটামুটি যত জায়গার, যত গ্রুপ, যত পর্যায়ে থেকে অ্যাডমিশনের কোয়েশ্চেন আসে, ঢাকা ভার্সিটিতে কোয়েশ্চেন আসে, সবগুলো নেমোনিক একসাথে করা। ঠিক আছে, এখন কথা হচ্ছে তোমাদের অনেকের পড়ার প্যাটার্ন এক এক রকম। কেউ হচ্ছে নেমোনিক দিয়ে পড়তে পছন্দ করো, কারো নেমোনিক মনেও থাকে অনেক বেশি, কিন্তু কারো আবার নেমোনিক মনে থাকে না। ঠিক আছে, দেখা যায় নেমোনিক মনে রাখার জন্য আরেকটা নেমোনিকের দরকার হয়। তো তাদের ক্ষেত্রে আমি সাজেস্ট করব, আমি এখানে 2 থেকে 3টা বলে দিব, এই 2 থেকে 3টা নেমোনিকের বাদে আর কোনো কিছু মনে রাখার দরকার নেই। ঠিক আছে, আর বাকি যারা আছো, যাদের নেমোনিক দিয়ে অনেক কিছু মনে থাকে, তাদের জন্য এই সব কিছু। ঠিক আছে, বাকি সবকিছুর মধ্যে সবগুলো গ্রুপ আসলে লাগে না। এখন কোনটা কোনটা লাগে, কোনটা কোনটা নেমোনিক তোমরা পড়বা আর কোনটা কোনটা পড়বা না, এটাই হচ্ছে বলার জন্য এই একসাথে করে সবগুলো নিয়ে আসা। ঠিক আছে, যেমন ধরো গ্রুপ 1, গ্রুপ 2, তারপরে এইদিকে হচ্ছে এটা আমাদের এমনিই মনে থাকে, হ্যালোজেন আমাদের এমনিই মনে থাকে। ঠিক আছে, এটা নিয়ে মনে রাখা, এইটা নিয়ে আর মুখস্থ করা বা টেনশনের কোনো দরকার নেই। এটাও আমাদের মোটামুটি এমনিই মনে থাকে, কারণ পর্যায় সারণীর 1 থেকে 30 পর্যন্ত তোমরা এইচএসসি লেভেলে যারা আছো, যারা অ্যাডমিশনে আছো, সবার জন্যই 1 থেকে 30 পর্যন্ত মুখস্থ করা একদম ফরজ। ঠিক আছে, এটা ফরজ কাজ, এটা হচ্ছে ফরজ কাজ, নামাজের মতো করে এটা পড়তে হবে। ঠিক আছে, ফরজ কাজ। তাহলে 1 থেকে 30 পর্যন্ত যদি মনে রাখো, এই পর্যায়ে 3 আসলে আলাদা করে নেমোনিক দিয়ে মনে রাখার কোনো দরকার নেই। ঠিক আছে, তাহলে আমরা নেমোনিক হিসেবে গ্রুপ 1 আর গ্রুপ 2, এই দুইটা হচ্ছে আমাদের জন্য ফরজ, কারণ এই দুটো থেকে অহরহ কোয়েশ্চেন আসে, এই দুটো থেকে অনেক বেশি স্টেম আসবে। তোমরা যারা প্রি মেডিকেল আছো, তাদের এইচএসসির জন্য আমি দেখাবো পরবর্তীতে, একদম শেষের দিকে গিয়ে যখন অভিন্ন তথ্যভিত্তিকগুলো সলভ করবো বা বহুপদীগুলো সলভ করবো, তখন দেখবা যে ওখানে এরকম করে ছকের মধ্যে করে XYZ A এরকম করে তোমাকে সলভ করতে বলবে। তো এইটা তুমি আসলে এই দুইটা নেমোনিক ছাড়া পারবা না সলভ করতে। ঠিক আছে, তাহলে আমরা এই দুটো নেমোনিক একটু পড়ি। এটা মোটামুটি আমরা সবাই জেনে গেছি, এইচএসসি লেভেলে সবাই পড়ে আসছি, যে হাই লিনা কে রুবি ছেঁচে ফেলেছে। ঠিক আছে, এটা হচ্ছে হাইড্রোজেন, লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম আর হচ্ছে ফ্রান্সিয়াম। তাহলে এই নেমোনিকটা আমরা মনে রাখবো। আর এদিকে এটাও আমরা সবাই জানি, সবাই মুখস্থ করছি, সেটা হচ্ছে বিরিয়ানি, মোগলাই, কাবাব সরিয়ে বাটিতে রাখো। সেটা হচ্ছে বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, স্ট্রনসিয়াম, বেরিয়াম আর রেডিয়াম। ঠিক আছে, তাহলে এই দুইটা নেমোনিক হচ্ছে মাস্ট। আর তোমাদের জন্য বাকিগুলো তাও আমি একবার করে বলে দিচ্ছি। সেটা হচ্ছে যে গ্রুপ 13 থেকেও আমাদের লাগে, বিশেষ করে বোরন আর অ্যালুমিনিয়াম তো অনেক বেশি লাগে। আচ্ছা, তাহলে হচ্ছে বোরন ফার্স্টে নেমোনিকটা কি, বোআল। ঠিক আছে, বো আর আল দুইটা আলাদা। গেল ইন্ডিয়াতে, তাহলে বোয়াল গেল ইন্ডিয়াতেও যায়। ঠিক আছে, বোয়াল গেল ইন্ডিয়াতেও যায়। এখন এখানে অনেক রকমের, এক এক জায়গায় এক এক রকমের নেমোনিক আছে। আমার কাছে যেগুলো ভালো লেগেছে আমি সেগুলো একসাথে করেছি। ঠিক আছে, আমার কাছে যেটা মনে হয়েছে যে মনে রাখা সম্ভব বা একটু হলেও তোমাদের জন্য ইজিয়ার হয়, তাহলে হচ্ছে বোরন, অ্যালুমিনিয়াম, গ্যালিয়াম, ইন্ডিয়াম আর থ্যালিয়াম। ঠিক আছে, এরপর আসে গ্রুপ 14। গ্রুপ 14-র মধ্যে আমাকে এটলিস্ট কার্বন আর সিলিকনটা মাস্ট মনে রাখতে হবে। জার্মেনিয়ামও মনে রাখলে ভালো, বাট না রাখলেও চলে আর কি, বাট এটলিস্ট কার্বন আর সিলিকন মাস্ট, যে গ্রুপ 14-এর মধ্যে কার্বন আর সিলিকন পড়তেছে। আর নেমোনিক হচ্ছে কাল সিলেট গেলে স্বর্ণ পাবো। ঠিক আছে, সিলেটের মানুষজন কিন্তু অনেক বেশি বড় লোক, এখানে সিলেটের কেউ থাকলে মাইন্ড করো না, বাট সিলেটের মানুষজন অনেক বড় লোক। ঠিক আছে, তাহলে ওটা দিয়ে মনে রাখবো আমরা যে ওখানে গেলে আমরা সোনা পাবো। তাহলে কাল সিলেট গেলে স্বর্ণ পাবো, কার্বন, সিলিকন, জার্মেনিয়াম, টিন আর লেড। ঠিক আছে, টিন আর লেড এমনি ইন্ডিভিজুয়াল মৌল হিসেবে অনেক ইম্পর্টেন্ট, ওদের অনেক ধর্ম আছে, উপধর্মীয় অক্সাইড ব্লা ব্লা ব্লা, আমরা পরবর্তীতে গিয়ে পড়বো, বাট ওরা যে গ্রুপ 14-র মধ্যে পড়ে এটা না জানলেও চলবে। তারপর হচ্ছে গ্রুপ 15 থেকে নাইট্রোজেন আর ফসফরাস, আর্সেনিক, এগুলো মনে রাখা মাস্ট। ঠিক আছে, মাস্ট। অ্যান্টিমনির হচ্ছে সংকেতটা, আর হচ্ছে বিসমাথ খুব একটা ইম্পর্টেন্ট না, বাট অ্যান্টিমনি যে গ্রুপ 15-এর মধ্যে এটা একটু জানা দরকার। আর নাইট্রোজেন, ফসফরাস আর হচ্ছে আর্সেনিক আমরা একটু পরেই তোমার আলাদা করে হচ্ছে যে ইম্পর্টেন্ট মৌলগুলো পারমাণবিক সংখ্যা সহ দরকার, আমি সেগুলো আলাদা করে একটা স্লাইড এনেছি, সেখানে দেখে ফেলবো এগুলো। আর হচ্ছে গ্রুপ 16-এর আরেকটা নাম আছে, খুব ইম্পর্টেন্ট। 16-এর আরেকটা নাম আছে, 16 আর 17-এর নাম আই গেস তোমরা সবাই কম বেশি জানো, এটা 9-10-এর পড়াশোনা। গ্রুপ 16-এর একটা আলাদা নাম আছে, এটা আমাকে কমেন্টে বলো, গ্রুপ 16-এর আলাদা নামটা কার কার মনে আছে, এটা খুব ইম্পর্টেন্ট, বোথ মেডিকেল, ডিইউ, হোয়াটএভার, যেই অ্যাডমিশন টেস্টে দাও না কেন। তাহলে গ্রুপ 16-এর নাম হচ্ছে OSSC-তে পড়ে। ঠিক আছে, যদি তোমরা এইচএসসি-তে পড়ো, বাট এটা তোমরা হচ্ছে এসএসসি দিয়ে মনে রাখবা। ঠিক আছে, কারণ এটা শুরুতে এস, তো এস দিয়ে মিলে ভালো। তাহলে অক্সিজেন, সালফার, সেলিনিয়াম, টেলুরিয়াম আর হচ্ছে পোলোনিয়াম, এর মধ্যে অক্সিজেন আর সালফার খুব ইম্পর্টেন্ট মৌল। এই দুটো গ্রুপ 16-এর মধ্যে এটা মাস্ট মনে রাখতে হবে। আচ্ছা, এইটা আমি কোনো আসলে নেমোনিকের প্রতি বিশ্বাস করতে রাজি না, কারণ এটা হচ্ছে হ্যালোজেন। আমরা সবাই জানি সেটা হচ্ছে ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, অ্যাস্টাটিন, এটা একদম
ঠোঁটের আগায় থাকতে হবে, ঠিক আছে? ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, অ্যাসিটিন, সোজা কথা। আচ্ছা, তারপরে হচ্ছে এটা হলো আমাদের গ্রুপ 18। গ্রুপ 18 এর মৌলগুলোকে কি বলে? নিষ্ক্রিয় মৌল, তাই না? কারণ তারা কোনো বিক্রিয়া করতে চায় না, ওদের অষ্টগুচ্ছ পূর্ণ থাকে। আচ্ছা, তাহলে এই গ্রুপ 18 এর নেমোনিক দেখো, হিলি, নিয়ন্তা আর কিশোর যাবে রংপুর, ঠিক আছে? তাহলে হিলি, নিয়ন্তা আর কিশোর যাবে রংপুর, তাহলে 3 জন রংপুরে যাচ্ছে, এটা হচ্ছে গ্রুপ 18। গ্রুপ 18টাও আমি কোনো নেমোনিকের উপর বিশ্বাস করতে পছন্দ করি না আসলে, কারণ এটাও ঠোঁটের আগায় থাকার মতো একটা জিনিস। সেটা হচ্ছে হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন আর রেডন, তাই না? হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন আর রেডন মুখস্থ করতে হবে। এই কয়টা তোমার পরমাণু বা এই কয়টা মৌল আমাদের মনে রাখতে হবে, এই কয়টা মৌল আমাদের মনে রাখতে হবে। গ্রুপ 1 আর গ্রুপ 2 আমাদের মাস্ট মনে রাখতে হবে। গ্রুপ পর্যায় 3 এর মধ্যে আসে, পর্যায় 3 নিয়ে অনেক কোয়েশ্চেন আসে, বুঝছো? এই পর্যায় নিয়ে এর আয়নীকরণ শক্তি কমে বাড়ে, ব্লা ব্লা যত কিছু আছে ম্যাক্সিমাম জিনিসই পর্যায় 3 থেকে আসে, তাই এটা আমি একসাথে করে এখানে দিয়েছি। সেটা হচ্ছে না মাঝে, একসাথে না মাঝে এসে সিজদায় পড়ে সবাই কালেমা আওড়ায়, ঠিক আছে? তাহলে নাতে হচ্ছে সোডিয়াম মানে ন্যাট্রিয়াম, অ্যাকচুয়ালি ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, সিলিকন, ফসফরাস, সালফার, ক্লোরিন, আর্গন। এই কয়টা প্রত্যেকটা মৌলের আলাদা আলাদা করে কোন পর্যায়ে আছে এটা ডেফিনেটলি জানতে হবে। এগুলোর হচ্ছে গ্রুপ সংখ্যা সহ, এগুলোর পারমাণবিক সংখ্যা সহ, এগুলোর ম্যাক্সিমাম ক্ষেত্রে ভর সংখ্যাও লাগবে আমাদের। সোডিয়ামের ভর সংখ্যা লাগবে, ম্যাগনেসিয়ামের ভর সংখ্যা লাগবে, ফসফরাস, সালফার, এগুলোর সালফারের ভর সংখ্যা লাগবে, ক্লোরিনের ভর সংখ্যা লাগবে, ঠিক আছে? আর আর্গন নিষ্ক্রিয় গ্যাস, সেটা তো আমি একটু আগে পড়ে আসলাম, ঠিক আছে? তাহলে এত ঘিচিমিচি করে দাগানোর উদ্দেশ্য হচ্ছে তোমাদেরকে স্পেসিফাই করে বলা যে কোনগুলো কোনগুলো মুখস্থ করতে হবে, কোনগুলো কোনগুলো মুখস্থ করতে হবে না, তাই আমি নিয়ে আসছি, ঠিক আছে? এটা বলার জন্য নিয়ে আসছি যে আজাইরা জায়গায় টাইম ওয়েস্ট করা যাবে না। আচ্ছা, তাহলে এখন আসো, বললাম একটা পর্যায় সারণীতে দেখাবো। এই পর্যায় সারণীতে মোটামুটি যেগুলো মনে রাখার মতো মৌল সবগুলোই আছে, ঠিক আছে? এগুলোর বাইরে আর পারমাণবিক সংখ্যা আশা করি আমাদের কপাল খারাপ না থাকলে লাগবে না। আচ্ছা, শুরুতেই বলি যে আমরা হচ্ছে একটা ম্যাজিক নাম্বার শিখছি গতদিন, তাই না? একটা ম্যাজিক নাম্বার শিখছিলাম গতদিন। আচ্ছা, তোমরা একটা তো কোয়েশ্চেন করছি, তাই না? চালকোজেন, আচ্ছা গুড, চালকোজেন, গুড, ভেরি গুড। তাহলে এটাকে বলি হচ্ছে আমরা চ্যালকোজেন, তাই না? আচ্ছা, আরেকটা আনসার দাও দেখি আমাকে, সেটা হচ্ছে চ্যালকোজেন তো বললা, হ্যালোজেন তো তোমরা সবাই জানো, 9 10 বাচ্চারাও জানে। নিকটোজেন একটা নাম আছে, তাই না? নিকটোজেন, নিকটোজেন কোন গ্রুপ আমাকে বলো দেখি, নিকটোজেনটা কোন গ্রুপ? বলে ফেলো, নিকটোজেন কোন গ্রুপ বলো, আমি দেখছি একটু পরে। আচ্ছা, আমরা হচ্ছে গত ক্লাসে একটা ম্যাজিক নাম্বার শিখেছিলাম। কি ছিল ম্যাজিক নাম্বারটা? এই যে 2 8 8 18 18 36, তাই না? 2 8 8 18 18 36, এটা হচ্ছে আমাদের কি, এটা হলো আমাদের ম্যাজিক নাম্বার, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের ম্যাজিক নাম্বার। এটা দিয়ে আমরা কোন পর্যায়ে কিভাবে কি করেছিলাম, কোন গ্রুপ কিভাবে বের করব, সবকিছু আমি কিন্তু লাস্ট ক্লাসে শিখিয়েছি। আচ্ছা, যারা লাস্ট ক্লাস দেখোনি, লাস্ট ক্লাস দেখা ম্যান্ডেটরি, ঠিক আছে? 3rd চ্যাপ্টার বোঝার জন্য 2nd চ্যাপ্টার বোঝাটা ম্যান্ডেটরি। আচ্ছা, এখন আসো, সেটা হচ্ছে আমাদের এই যে ম্যাজিক নাম্বার একটার সাথে একটা যদি সুন্দর করে যোগ করে দেয়, তাহলে কিন্তু আমাদের এই যে লাস্টে গ্রুপ 18টা চলে আসবে, ঠিক আছে? এটা কি গ্রুপ 18, তাই না? নিষ্ক্রিয় গ্রুপ, এটা চলে আসবে। যেমন দেখো 2 এর সাথে আমি নেক্সট ম্যাজিক নাম্বার 8 যোগ করবো 10, 10 এর সাথে নেক্সট ম্যাজিক নাম্বার 8 যোগ করবো 18, 18 এর সাথে নেক্সট ম্যাজিক নাম্বার 18 যোগ করবো 36, তার সাথে হচ্ছে 18 যোগ করলাম 54, তার সাথে 36 যোগ করলাম রেডন চলে আসলো 86, ঠিক আছে? তাহলে এই যে এই কয়টা মৌল, এই কয়টা মৌলর যদি আমরা তোমার পারমাণবিক সংখ্যা সহ মনে রাখি, তাহলে দেখো কি কি হবে। তুমি তোমার ধরো মনে নাই, ঠিক আছে, যে এখানে আয়োডিনের পারমাণবিক সংখ্যা কত, তোমার মনে নাই, কিন্তু এইটা তো তুমি জানো যে আয়োডিনের পরে হচ্ছে জেনন আছে। জেনন তো তুমি সুন্দর করে এই ম্যাজিক নাম্বার মুখস্থ করার, ম্যাজিক নাম্বারটা মুখস্থ করলে এগুলো মুখস্থ করে ফেলবা। 54 86 তোমাকে আলাদা করে তো মুখস্থ করার দরকার নেই, এত কষ্ট করে তো মুখস্থ করার দরকার নেই। তুমি এই সিরিয়ালটা মুখস্থ করবা, করে করে সুন্দর করে যোগ করবা, যোগ তো আমরা সবাই পারি, তাই না? আচ্ছা, তাহলে জেননের আগে আছে আয়োডিন, এটা তো তুমি জানো। তাহলে জেনন যদি 54 হয়, আয়োডিন তো 53, এটা তো মুখস্থ করার কিছু নেই, মুখস্থ করার কিছু এটা না। ক্রিপ্টন যদি 36 হয়, তার আগে আছে ব্রোমিন, ব্রোমিন হলো 35, এটাকে মুখস্থ করার কিছু না। ক্লোরিন যে 17, ফ্লোরিন যে 9, এটা আমরা সবাই জানি, ঠিক আছে? আচ্ছা, রেডন, রেডনটা ইম্পর্টেন্ট, রেডনের পারমাণবিক সংখ্যা ইম্পর্টেন্ট, এবং এই যে এত দূরের একটা মৌল তারও পারমাণবিক সংখ্যা লাগে, তাহলে এটাকে আলাদা করে মুখস্থ করা সম্ভব না, তাই না? তাহলে আমরা কি করবো, আমরা সুন্দর করে ম্যাজিক নাম্বারটা মনে রাখবো। তাহলে ম্যাজিক নাম্বার মনে রাখতে হবে, এটা বারবার করে বলতেছি, ঠিক আছে? ম্যাজিক নাম্বার মনে রাখতে হবে, সলভ করার সময় দেখবা কত কাজে লাগে। তাহলে রেডন হচ্ছে 86 গেল। এখন আসো আমরা শুরুর দিকে চলে আসি। এই যে শুরুর দিকে হাইড্রোজেন, এটা তোমরা পড়ালাম, তাই না? যে হালিনাকে অথবা হেই যেটা বলো না কেন, হালিনাকে রুবি ছেঁচে ফেলেছে। তাহলে হাইড্রোজেন, লিথিয়াম,
সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, ফ্রান্সিয়াম। এটা তো আমরা জানি। এখন এগুলোরও পারমাণবিক সংখ্যা আমাদের দরকার। এগুলো আমরা পারমাণবিক সংখ্যাকে আলাদা করে মনে রাখবো না, ডেফিনেটলি না, এতটা গাধা না আমরা। হাইড্রোজেন যে 1, লিথিয়াম যে 3, সোডিয়াম যে 11, এতটুকু পর্যন্ত তো আমরা মোটামুটি সবাই জানি, তাই না? এতটুকু পর্যন্ত সবাই জানি। ইভেন পটাশিয়াম যে 19, এটাও আমাদের অনেকেরই মনে থাকে। আর রুবিডিয়াম, সিজিয়াম, ফ্রান্সিয়াম এই তিনটাকে আলাদা করে মনে রাখবো না। কিভাবে মনে রাখবো দেখো, এটা হচ্ছে ক্রিপ্টন, তাই না? তাহলে ক্রিপ্টনের পরেরটা এটাই তো হচ্ছে তোমার সিজিয়াম, তাই না? সিজিয়াম, হ্যাঁ। আর ফ্রান্সিয়াম কার পরে আসবে? ফ্রান্সিয়াম এখানে হচ্ছে 86, তাই না? 86। আচ্ছা, তাহলে হচ্ছে 86 থেকে সরি একটা জিনিস উল্টাপাল্টা করছি, সেটা হচ্ছে যে 36, তাই না? তাহলে এটা 19, এটা হচ্ছে 36 গেল, তারপরে ঘুরে আসবে আবার এখান থেকে হচ্ছে 37। হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে। তাহলে ক্রিপ্টনের পরে এসে আবার ঘুরে আসবে কি এখানে? রুবিডিয়াম, তাই না? তাহলে এটা 37। তারপর এখান থেকে আবার ঘুরে আসবে কি? সিজিয়াম। তারপর এখান থেকে আবার ঘুরে আসবে কি? ফ্রান্সিয়াম, তাই না? তাহলে এরকম করে করে হচ্ছে আমরা এগুলো মনে রাখবো। একটা জিনিস মনে হয় আমি উল্টাপাল্টা করছি এখানে। 19 তার সাথে যদি আমরা এখানে 19, রুবিডিয়াম হচ্ছে 37, না ঠিক আছে, তাই না? এখানে হচ্ছে আর্গনের পরে পাশে আসলে হচ্ছে তোমার পটাশিয়াম, তাই না? তারপরে হচ্ছে ওখানে ব্রোমিন, হ্যাঁ, ক্রিপ্টনের পরে চলে আসবে এটা, জেননের পরে চলে আসবে এটা, আর হচ্ছে ফ্রান্সিয়ামের পরে চলে আসবে। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। 86, এটা হচ্ছে 87। ঠিক আছে, তাহলে আমরা কি মনে রাখবো? আমরা মনে রাখবো হচ্ছে আমাদের এই নিষ্ক্রিয় মৌলগুলোর সাথে পরপর একযোগ করে দিলেই তো এখানে চলে আসবে, তাই না? তাহলে ক্রিপ্টনের সাথে একযোগ করে দিলে আমার এখানে রুবিডিয়াম চলে আসতেছে, জেননের সাথে একযোগ করে দিলে আমার সিজিয়াম চলে আসতেছে, রেডনের সাথে একযোগ করে দিলে আমার ফ্রান্সিয়াম চলে আসতেছে। ঠিক আছে, তাহলে এগুলো আমরা আলাদা করে মনে রাখবো না, কিন্তু এগুলো কিন্তু দরকার, আমাদের দরকার। এগুলো আমরা এই ম্যাজিক নাম্বার থেকে সিনথেসিস করবো, ম্যাজিক নাম্বার থেকে বের করে আনবো। আচ্ছা, গেল। এখন তারপরে আসো তারপরের যেটা, এই যে এই গ্রুপটাকে গ্রুপ 2, এটা কি গ্রুপ 2 আর এটা হচ্ছে গ্রুপ 1, তাই না? গ্রুপ 1 আর গ্রুপ 2 এর একটা নাম আছে, হিন্ট দিয়ে দেই যে নাম দুইটা কাছাকাছি। গ্রুপ 1 আর গ্রুপ 2 এর নাম দুইটা আমাকে একটু বলো, ঠিক আছে? কমেন্টে একটু বলো যে গ্রুপ 1 আর গ্রুপ 2 দুইটার অপর নামগুলো কি। এগুলো খুবই ইম্পর্টেন্ট, খুবই বেসিক জিনিস, তাহলে এই দুটো একটু বলে ফেলো। আচ্ছা, আমি ততক্ষণে পড়াতে থাকি। যেমন দেখো, গ্রুপ 2 নেমোনিক কিন্তু আমরা জানি, বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, স্ট্রনশিয়াম, রেডিয়াম। ঠিক আছে, এখন দেখো এগুলোকে আমার আলাদা করে মনে রাখার দরকার আছে। যেগুলো মনে থাকে সেগুলো তো থাকে। বেরিলিয়াম 4 সবার মনে থাকে, ম্যাগনেসিয়াম 12 সবার মনে থাকে, ক্যালসিয়াম 20 সবার মনে থাকে, স্ট্রনশিয়াম, বেরিয়াম আর রেডিয়াম, স্পেশালি রেডিয়ামটা মনে রাখা খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে? কারণ এটা কি রেডিয়াম হচ্ছে একটা তেজস্ক্রিয় মৌল, ঠিক আছে? একটা তেজস্ক্রিয় মৌল। তাহলে এই তেজস্ক্রিয় মৌলের পারমাণবিক সংখ্যাটা আমার জানা খুব ইম্পর্টেন্ট, হচ্ছে 88। এখন কারো যদি মনে থাকে আলহামদুলিল্লাহ, কারো যদি না মনে থাকে কোনো সমস্যা, আমরা ম্যাজিক নাম্বার দিয়ে রেডন পর্যন্ত আসবো। রেডন থেকে এক যোগ করলে কি গ্রুপ 1 এ চলে আসলাম, তার সাথে আরেক যোগ করে দিলে গ্রুপ 2 তে চলে আসবো। সিম্পল, তাই না? তাহলে 86 এর সাথে এক যোগ করলে গ্রুপ 1, 86 এর সাথে 2 যোগ করলে হচ্ছে গ্রুপ 2। সিম্পল। তাহলে ম্যাজিক নাম্বার দিয়ে আমরা গ্রুপ 18 বের করবো। গ্রুপ 18 এর সাথে এক যোগ করলে গ্রুপ 1 এ লাফ দিব, গ্রুপ 18 এর সাথে 2 যোগ করলে গ্রুপ 2 তে লাফ দিব। ঠিক আছে, সিম্পল। আচ্ছা, ঠিক এরকম করেই আমরা গ্রুপ 3 বের করতে পারবো, ঠিক এরকম করে আমরা গ্রুপ 4 বের করতে পারবো, সবগুলো বের করতে পারবো। এতগুলো যদিও আমাদের লাগবে না, বাট বলছি যে এই সিম্পল একটা নাম্বার মনে রেখে আমরা কিন্তু সব দিকে আগাতে পারবো। ইভেন উল্টা দিকেও যাওয়া যাবে। দেখো, আমি তো এখানে যোগ করে এই দিকে চলে আসলাম, তুমি পিছন দিকেও যাইতে পারবা। ব্যাক করো। যেমন ধরো আমরা ব্রোমিন তো শিখালাম, ব্রোমিন কিভাবে 35 হইলো, আয়োডিন হচ্ছে তোমার 53 হইলো, তাই না? তাহলে এই দিকের যে কোনো মৌল এগুলোকে আমাদের মুখস্থ করতে হবে? ডেফিনেটলি না, তাই না? এগুলো মুখস্থ করতে হবে না। কিছু কিছু গ্রুপের নেমোনিক শিখিয়ে দিয়েছে, তাহলে সেই গ্রুপের গুলো তো তোমার নেমোনিক দিয়েই মনে থাকবে। যেমন বলেছে যে এখানে বোরন, অ্যালুমিনিয়াম পর্যন্ত লাগবে, কার্বন, সিলিকন পর্যন্ত লাগবে, তাই না? জার্মেনিয়াম কম বেশি লাগে আর কি। আচ্ছা, যাই হোক, তাহলে জার্মেনিয়ামটা তুমি তো জানো যে এই গ্রুপের, তাহলে এই যে গ্রুপ, এটা হচ্ছে কত? 18। এটা কত গ্রুপ? এটা হচ্ছে তোমার 13, আর এটা হচ্ছে 14, তাই না? তাহলে এই যে 14 নাম্বার গ্রুপ, এই 14 নাম্বার গ্রুপ এটা থেকে কতটুকু দূরে? 4 দূরে, তাই না? তাহলে এখানে যদি 36 থেকে তুমি যদি 4 বাদ দাও, তাহলে কি এখানকার মৌলটা কত হবে? এখানকার মৌলের পারমাণবিক সংখ্যা হবে 32। সিম্পল, তাই না? খুবই সিম্পল। আচ্ছা, এখন এই যে একটা জিনিস বললাম যে মনে হচ্ছে সিম্পল, হ্যাঁ এখন মনে থাকতেছে, পরীক্ষার হলে সলভ করার সময় মাথায় আসবে না। কাদের মাথায় আসবে না? যারা এই যে পিরিয়ডিক টেবিলটা চোখের সামনে রাখো নাই, যারা পিরিয়ডিক টেবিলটা চোখের সামনে অন্তত 3 বার করে দেখো না, তাদের মাথায় এটা পরীক্ষার হলে উইদিন 36 সেকেন্ড কাজ করবে না। ঠিক আছে, তোমাদের কাজ হচ্ছে সবাই একটা পিরিয়ডিক টেবিলের ছবি বা হাজারি স্যারের যে পিরিয়ডিক টেবিল আছে সেটা কেটে লাগাও, আর হোয়াট এভার যাই করো না কেন। যারা ফোন চালাও, ফোনের পারলে ওয়ালপেপার পিরিয়ডিক টেবিল দিয়ে রাখো আপাতত পরীক্ষার আগ পর্যন্ত। ঠিক আছে, বাট স্টিল পিরিয়ডিক টেবিলটা চোখের সামনে ভাষা খুবই ইম্পর্টেন্ট। আচ্ছা, এখন হচ্ছে গেল। এখন আমাদের একটা পর্যায় নিয়ে একটু ডিটেইলসে জানতে হবে, সেটা হচ্ছে একটা তো এটা
এটা নেমোনিক সহ বলছে, তাই না? এটা নেমোনিক সহ বলছে। এই পর্যায়টা থেকে অনেক কোয়েশ্চেন আসে। আর এই পর্যায়ের একটা আলাদা ইম্পর্টেন্স আছে, এই পর্যায়ে আলাদা ইম্পর্টেন্স আছে কি, যেমন এইখানে হচ্ছে এতটুকু কি আমার গ্রুপ 3 থেকে গ্রুপ 11, তাই না? গ্রুপ 3 থেকে গ্রুপ 11, সরি 12, গ্রুপ 3 থেকে গ্রুপ 12। তাহলে এই গ্রুপ 3 থেকে গ্রুপ 12-র মধ্যে কিছু আছে ডি ব্লক মৌল, কিছু আছে এফ ব্লক মৌল, কিছু আছে অবস্থান্তর মৌল, ঠিক আছে? এই যে অনেক রকমের টার্ম, এই জন্য এই গ্রুপটা ইম্পর্টেন্ট। বিশেষ করে এখান থেকে শুরু করি আমরা। এই যে স্ক্যান্ডিয়াম, তাই না? স্ক্যান্ডিয়ামের পরে এই যে শুরুর মৌলটা, আর এখানে জিঙ্ক, এই দুইটা কি, এই দুইটা নিয়ে একটা বিশেষ কথা আছে যেটা খ নম্বরে আসে। সেটা কি, যে স্ক্যান্ডিয়াম এবং জিঙ্ক তারা ডি ব্লকের মৌল হলেও তারা অবস্থান্তর মৌল না। কেন অবস্থান্তর মৌল না? কারণ অবস্থান্তর মৌল হওয়ার জন্য কি হতে হয়, ডি ব্লকটা অপূর্ণ থাকতে হয়, ঠিক আছে? অপূর্ণ থাকতে হয় এবং অবশ্যই 0 থেকে বেশি হতে হবে। মানে সেটা 1 থেকে 9 হইতে হবে। D10 হইলেও সেটা অবস্থান্তর মৌল না, D0 হইলেও সেটা অবস্থান্তর মৌল না। D0 হচ্ছে এই ক্ষেত্রে, আর জিঙ্কের ক্ষেত্রে হচ্ছে D10 হয়ে যায়, তাই না? জিঙ্ক 2+ এর ক্ষেত্রে। আচ্ছা, তাহলে এই দুটো আমাদের অবস্থান্তর মৌল না। এতটুকু তো আমাদের বেসিক সবার আছে আশা করি। আচ্ছা, এখন আসো এখানকার মধ্যে আয়রন, কোবাল্ট, নিকেল। এই আয়রন, কোবাল্ট, নিকেল একসাথে মুখস্থ করবো আমরা। আয়রন, কোবাল্ট, নিকেল। কেন মুখস্থ করতে বলতেছি? কারণ আয়রন, কোবাল্ট, নিকেল হচ্ছে আমার ফেরোম্যাগনেটিক যৌগ, ঠিক আছে? আয়রন, কোবাল্ট, নিকেল হচ্ছে ফেরোম্যাগনেটিক মৌল, পরমাণু হোয়াটএভার যেটাই বল না কেন, ফেরোম্যাগনেটিক, এই কথাটা জানতে হবে, ঠিক আছে? ফেরোম্যাগনেটিক, এই তিনটা হচ্ছে আমাদের ফেরোম্যাগনেটিক, এবং এই তিনটা অবশ্যই অবস্থান্তর মৌল। এখন তোমাকে ঘোড়ায় প্যাঁচায় কোয়েশ্চেন করবে কি, অবস্থান্তর মৌলের বৈশিষ্ট্যগুলো নিয়ে। যেমন অবস্থান্তর মৌলের কি বৈশিষ্ট্য ছিল, যে তারা জটিল আয়ন গঠন করে, তারা হচ্ছে রঙিন যৌগ গঠন করে। তোমাকে বলবে নিচের কোন মৌলটি রঙিন যৌগ গঠন করে না, ঠিক আছে? বা নিচের কোন পরমাণুটি রঙিন যৌগ গঠন করে না, তার মধ্যে তোমাকে খুঁজতে হবে কোনটা অবস্থান্তর মৌল না। যেটা অবস্থান্তর মৌল না, সে হচ্ছে তোমার রঙিন যৌগ গঠন করবে না। এবং এগুলোর যে অপশনের মধ্যে ম্যাক্সিমাম ক্ষেত্রে জিঙ্ক অথবা স্ক্যান্ডিয়ামকে দেয়, কারণ ওরা ডি ব্লক হয়েও যে ওরা অবস্থান্তর মৌল না, এই যে ইনফরমেশনটা বা এই কনসেপ্টটা জাজ করার জন্য এই কোয়েশ্চেনটা করা হয়, ঠিক আছে? তাহলে হচ্ছে জিঙ্ক আর হচ্ছে স্ক্যান্ডিয়াম, এই দুইটা না, এটা একটু ভালো করে খেয়াল করতে হবে। আচ্ছা, আর টাইটানিয়াম, ভ্যানাডিয়াম, ক্রোমিয়াম, ম্যাঙ্গানিজ, আর হচ্ছে এখানে কপার, এই দুইটা ইলেকট্রন বিন্যাসটা একটু ডিফারেন্ট, তাই না? এই দুটো ইলেকট্রন বিন্যাস ডিফারেন্ট, এটা একটু জানতে হবে। ক্রোমিয়াম কত 24 আর কপার কত 29, তাই না? এই দুটো ইলেকট্রন বিন্যাস একটু ডিফারেন্ট হয়। আচ্ছা, ম্যাঙ্গানিজ সম্পর্কে একটা ইনফরমেশন জানতে হবে, যে ম্যাঙ্গানিজ হলো যতগুলো অবস্থান্তর মৌল আছে সবগুলোর মধ্যে সবচেয়ে বেশি জারণ অবস্থা প্রদর্শন করে হচ্ছে ম্যাঙ্গানিজ। সবচেয়ে বেশি জারণ অবস্থা প্রদর্শন করে কি ম্যাঙ্গানিজ। সেটা কত? +7। কত? সেটা +7, ঠিক আছে? আয়রনও +7 পর্যন্ত যায়, কিন্তু ম্যাঙ্গানিজ বেশি ফেমাস, ঠিক আছে? ম্যাঙ্গানিজ বেশি ফেমাস। তাহলে ম্যাঙ্গানিজ হচ্ছে +7, এটা হচ্ছে এক্সট্রা করে তোমাদেরকে জানতে হবে। আচ্ছা, এই মোটামুটি ইনফরমেশন পর্যায় সারণীর দিকে যে কয়টা মৌল লাগবে এবং যেগুলো লাগবে মোটামুটি আমি কভার করছি, ঠিক আছে? ম্যাঙ্গানিজ আরেকটা ইনফরমেশন আছে জেনে রাখা ভালো, সেটা হচ্ছে যে ম্যাঙ্গানিজের জারণ সংখ্যা যে +3, এই +3 জারণ সংখ্যা অবস্থায় ম্যাঙ্গানিজ হচ্ছে অস্থিতিশীল, ঠিক আছে? তাহলে ম্যাঙ্গানিজের অস্থিতিশীল জারণ অবস্থা কত? +3। অস্থিতিশীল জারণ অবস্থা হচ্ছে +3। সর্বোচ্চ জারণ অবস্থা হচ্ছে +7। যতগুলো আছে সবচেয়ে সর্বোচ্চ জারণমান প্রদর্শন করে কে? ম্যাঙ্গানিজ প্রদর্শন করে। তার সাথে আয়রনও আছে। ম্যাঙ্গানিজ বেশি ফেমাস বলছে। ফেরোম্যাগনেটিক কে? আয়রন, কোবাল্ট আর নিকেল। আর বাকি সবাই এখানকার মধ্যে, স্ক্যান্ডিয়াম আর জিঙ্ক, এই দুইটা বাদে, এই দুইটা গ্রুপ বাদে, এই বাকিগুলো সবগুলো কি বোথ ডি ব্লক মৌল আর অবস্থান্তর মৌল। আর হচ্ছে এই যে পুরাটা 3 থেকে 12 এরা সবাই হচ্ছে ডি ব্লক মৌল, সবাই অবস্থান্তর না হলে সবাই হচ্ছে ডি ব্লক মৌল। আচ্ছা, মোটামুটি মনে হয় আমি হচ্ছে কভার করতে পারছি, ঠিক আছে? এটা তো জানো 12, এটা হচ্ছে কত 13, এটা হচ্ছে 14, 15, 16, 17, এটা হচ্ছে 18, তাই না? এই যে শুরুতে দুটো করে মৌল লেখা, এই দুটো করে মৌলের লিস্ট কোন গ্রুপ এটা জানতে হবে, ঠিক আছে? অক্সিজেন, সালফারের কথা বললেই মাথার সাথে গ্রুপ 16 আসতে হবে। ফ্লোরিন, ক্লোরিন বললেই সাথে গ্রুপ 17 আসতে হবে, ঠিক আছে? আচ্ছা, কার্বন, সিলিকন গ্রুপ 15, নাইট্রোজেন আর ফসফরাস হচ্ছে কার্বন আর সিলিকন হচ্ছে গ্রুপ 14, আর নাইট্রোজেন আর ফসফরাস হচ্ছে গ্রুপ 15, ঠিক আছে? আচ্ছা, তাহলে তোমাদেরকে একটা কোয়েশ্চেন করেছেন যে নিক্টোজেন, তাই না? নিক্টোজেন কোয়েশ্চেন করেছে, কে কমেন্ট করেছে একটু দেখি। তোমাদের কমেন্ট আমি দেখতে পাচ্ছি না, কি হলো বলো তো?
আচ্ছা আচ্ছা পাইছি। আমি কি মূর্খ হয়ে গেলাম বলো তো? আমি স্ক্রল করতে পারতেছি না কেন? আচ্ছা ঠিক আছে, পরে দেখে নিব না। হ্যাঁ, আশা করি তোমরা কেউ না কেউ অ্যান্সার দিচ্ছ ডেফিনেটলি। সেটা হচ্ছে নিকটোজেন। সরি 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 সরি, আমি না কমেন্টে স্ক্রল করতে পারতেছি না, কি সমস্যা? মানে দেখতে পারতেছি না, ওদেরকে জিজ্ঞেস করছি একটা কোয়েশ্চেন, কিছু একটা ঝামেলা হয়েছে, কি বলবো, আমি কোথায় যাবো? একটু ব্যাক করে আবার দিলে মনে ঠিক আছে। ও স্ক্রলিং আসতেছে না? হ্যাঁ আসতেছে না, কিছু উপরে আসে না। লাইভ চ্যাট গোলাপানের কমেন্ট করছো? আচ্ছা আচ্ছা, ক্লাসে মন দেওয়া, ওরা যে কমেন্ট করতেছে ওই জোরে মনে তোমাকে দেখা যায় না, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে থাক। হ্যাঁ আচ্ছা আচ্ছা ঠিক আছে, ওকে। আচ্ছা তোমরা কি বুঝতে পারছো? যতটুকু পর্যন্ত ধরে দিছি ততটুকু পর্যন্ত বুঝতে পারছো? আচ্ছা হ্যাঁ, একজন কমেন্ট করছে মৃৎখার, আমি দেখতে পাইছি। আচ্ছা ঠিক আছে, তাহলে হচ্ছে হ্যাঁ গ্রুপ 2 হচ্ছে মৃৎখার। এটা একটা কোয়েশ্চেন করছিলাম তোমাদেরকে যে গ্রুপ 2 এর অপর নামটা আমাকে বলতে। গ্রুপ 2 হচ্ছে মৃৎখার, ঠিক আছে? আর গ্রুপ 1 কি? গ্রুপ 1 আরো সিম্পল, তাই না? গ্রুপ 1 হচ্ছে ক্ষার ধাতু, এটা হচ্ছে ক্ষার ধাতু, আর এটা হচ্ছে মৃৎক্ষার ধাতু, ঠিক আছে? এটা হচ্ছে মৃৎক্ষার ধাতু, গেল ক্ষার ধাতু মৃৎক্ষার ধাতু। আর এখানে হচ্ছে নিকটোজেনকে জিজ্ঞেস করছিলাম, নিকটোজেন হচ্ছে গ্রুপ 15, 15 হচ্ছে নিকটোজেন, 16 হচ্ছে চ্যালকোজেন, 17 হচ্ছে হ্যালোজেন, ঠিক আছে? তাহলে এই তিনটা পরপর। আর 18 তো আমরা জানি যে নিষ্ক্রিয় মৌল, তাই না? 18 হচ্ছে নিষ্ক্রিয় মৌল, এটা আমরা জানি। তাহলে 15, 16, 17, 18 এটার অপর নাম, আর 1 আর 2 এর অপর নাম কই গেল? 1 আর 2 এর অপর নাম, ঠিক আছে? তাহলে 1, 2, 15, 16, 17, 18 এই চারটার অপর নাম মাস্ট জানতেই হবে। আচ্ছা ঠিক আছে, আমরা পরেরটাতে যাই তাহলে। কোয়েশ্চেন শুরু করি, হ্যাঁ? বুঝতেছি না কিছুই। আচ্ছা আমি চেক কর মানে এটা কি এটা এটা হ্যাঁ ভাই, এটা কিন্তু সামনে পিছনে আর কই বুঝতেছে না। লাইভ চ্যাট মনে হয় এখন যেটা, মানে এখন আচ্ছা, যেটা একটা আচ্ছা। দিচ্ছে ওই কয়েকটাই মোস্ট প্রবাবলি। তাহলে কিন্তু সবগুলো কম দেখা যাচ্ছে না, তাই তো বলছো? হ্যাঁ মানে এখানে তো সে কয়টাই দেখা যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, আমি একটু পরপর চেক করবো। আচ্ছা, এটা মনে হয় এখন বর্তমানে কয়েকটাই করছে, আর আগেগুলো আগে করছিল। আচ্ছা ঠিক আছে, ওকে ঠিক আছে। আচ্ছা আমি একটু পরপর চেক করতেছি তোমাদের কমেন্ট, হ্যাঁ? ওকে তাহলে আসো আমরা হচ্ছে কোয়েশ্চেন শুরু করি। এই কোয়েশ্চেন এখন আমি খুবই ফাস্ট যাব, ঝড়ের গতিতে যাব, ঠিক আছে? কারণ হচ্ছে আমি বেসিক তোমাদের কভার করে দিয়ে আসছি। এখন হচ্ছে দেখো, তাড়াতাড়ি যাব, ফাস্ট যাব, না বুঝলে বইলো। এস ব্লকে মৌল সংখ্যা কয়টা, পি ব্লক কয়টা, ডি ব্লক কয়টা, এফ ব্লক কয়টা? এই চারটা কোয়েশ্চেন একদম পেইড কোয়েশ্চেন, মেডিকেল অ্যাডমিশন টেস্টের জন্য একদম পেইড কোয়েশ্চেন, ঠিক আছে? এই চারটা কোয়েশ্চেন কেউ যদি ভুল করো তাহলে আসলে মেডিকেলে চান্স পাওয়া উচিত না, ঠিক আছে? সিম্পল কথা, এই চারটা জিনিস অন্তত জানতে হবে, এই জন্য সংখ্যাটা এখানে আলাদা করে লিখে রাখা। সেটা হচ্ছে 14, 36, 41, 27। 14, 36, 41, 27 আমার সাথে তোমরা কমেন্টে লিখো 14, 36, 41, 27। এই চারটা সংখ্যা হাতে টাইপ করে লিখো 14, 36, 41, 27, তাহলে মনে থাকবে, ঠিক আছে? এটা হচ্ছে কি এস ব্লক, পি ব্লক, ডি ব্লক, এফ ব্লক। আচ্ছা তাহলে এস হচ্ছে 14, পি হচ্ছে 36, ডি কত? ডি হচ্ছে তোমার 41, আর এফ এরটা দেয় নাই, সমস্যা নাই, এফ হচ্ছে 27, ঠিক আছে? এফ হচ্ছে 27। আচ্ছা এখন আসো, এখানে একটা জিনিস আমি লিখেছি আলাদা করে, সেটা হচ্ছে কি যে নর্মালি ডি ব্লক সংখ্যা, ডি ব্লক মৌলের সংখ্যা তুমি যদি হিসাব করো, দেখো ওখানে কত ছিল? 3 থেকে 12, তাই না? 3 থেকে 12 মাঝখানে ওগুলো তো সবগুলো ডি ব্লক। আচ্ছা তাহলে 3 তোমার 3 থেকে 12 কত হয়? বিয়োগ করলে 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 9, তাই না? 9। আচ্ছা তাহলে হচ্ছে মাঝখানে তোমার 9টা আছে,
তার সাথে ওই যে তোমার মনে আছে ল্যান্থানাম আর হচ্ছে অ্যাক্টিনিয়াম এই জিনিসগুলো ছিল ওইখানে, তাই না? তার ল্যান্থানাম অ্যাক্টিনিয়াম ছিল, ওইগুলো দিয়ে আলটিমেটলি 40টা মৌল হয়। তার সাথে একটা এক্সট্রা মৌল আছে, সেটা হচ্ছে থোরিয়াম। এই থোরিয়ামটা কিন্তু আমার মেইন যেই তোমার হচ্ছে মেইন যে পিরিয়ডিক টেবল, সেই মেইন পিরিয়ডিক টেবলে ডি ব্লকের ভিতরে নাই, ও থাকে হচ্ছে এফ ব্লকের ভিতরে, কিন্তু স্টিল সে একটা ডি ব্লক মৌল। এটাই আলাদা করে এমফাসিস করার জন্য আমি এখানে থোরিয়াম লিখেছি, ঠিক আছে? এটা ইম্পর্টেন্ট যে থোরিয়াম থাকে হলো এফ ব্লকের সাথে, কিন্তু সে হলো একটা ডি ব্লক মৌল, ঠিক আছে? ইম্পর্টেন্ট কথা। আচ্ছা, তাহলে হচ্ছে 41, সেটা তো আমরা জানি। এখন আসলে 4 নম্বর, কোনো মৌলের পরমাণুর যোজ্যতা স্তরে NH2 NP5 ইলেকট্রন বিন্যাস থাকলে অবস্থান পর্যায় সারণীতে নির্ণয় করো। এটা আমি লাস্ট যেই তোমাদের সলভ করিয়েছি সেকেন্ড চ্যাপ্টার, তখন আমি বলেছি যে পর্যায় সারণীতে আমরা কিভাবে গ্রুপ নির্ণয় করি, কিভাবে আমরা গ্রুপ ইভেন 1 থেকে 18 তো বলেছি, এ আর বি যে দুটো গ্রুপ আছে সেই দুটোও কিভাবে নির্ণয় করি সেটাও কিন্তু আমি সেকেন্ড চ্যাপ্টারের ক্লাসে ভালো মতো এক্সপ্লেইন করে বলেছি। তাহলে এরকম একটা কোয়েশ্চেন ওখানেও ছিল। তাহলে এটা যেহেতু NH2 NP5, তাহলে হচ্ছে কি হবে, 10 এর সাথে আমরা 2 আর 5 যোগ করবো, তাই না? সিম্পল। তাহলে হচ্ছে এটা 17 নম্বর গ্রুপ। 17 নম্বর গ্রুপ মানে কি, সেটা হচ্ছে 7A, তাই না? সিম্পল। আচ্ছা, 17 নম্বর গ্রুপ মানে হচ্ছে 7A। একটা জিনিস মনে করো, যেটা এস ব্লক ছিল, এইদিকে এস ব্লক গুলা আর এইদিকে পি ব্লক গুলা, তারা কি এ, আর মাঝখানে যে ডি ব্লক আছে তারা কি বি, ঠিক আছে? তাহলে এইদিকে এস আর পি হচ্ছে এ ব্লক, আর মাঝখানে পুরো ডি ব্লকটা হচ্ছে বি। সিম্পল। আচ্ছা, এটা হচ্ছে আমি আগুন ইমোজি দিয়ে এনেছি, কারণ এই কোয়েশ্চেনটার ইম্পর্টেন্স তোমাদেরকে বোঝানোর জন্য। দেখো 39 ইট্রিয়াম, ঠিক আছে? 39 ইট্রিয়াম মৌলটির পর্যায় সারণীতে অবস্থান কোনটি? এখন তোমরা আমাকে বলো যে এই যে 39, আমি তো তোমাদেরকে বলছি 1 থেকে 30 মুখস্থ করতে, তাই না? আমরা সবাই 1 থেকে 30 মুখস্থ করি। তোমরা কয়জন এখানে 39 যে ইট্রিয়াম এটা জানতা? বলো কয়জন তোমরা এটা জানতা যে 39 হচ্ছে ইট্রিয়াম? 14, 36, 41, 27 লিখেছো, গুড, থ্যাংক ইউ শরীফ। আচ্ছা, তাহলে তোমরা কতজন জানতা বলো দেখি 39 হচ্ছে ইট্রিয়াম? জানতা না, আমিই তো জানতাম না তোমাদের সময় থাকতে, তাই না? তাহলে এটা এখন কিভাবে সলভ করবো আমরা? কিভাবে সলভ করবো? ওই যে ম্যাজিক নাম্বার দিয়ে সলভ করবো, ঠিক আছে? আসো দেখো, ফার্স্টে আমরা 39 এর কাছাকাছি কোনটা জানি, 36 জানি, যোগ করবো, তাই না? তাহলে এটা হচ্ছে 2, এটা হচ্ছে কত, 10, 10, 18, 18, 18, 36, এই যে 36-এ চলে আসছি আমরা, তাই না? 36-এ চলে আসছি। তাহলে এটা কত? এটা হচ্ছে আমার পর্যায় 1, এই যে এটা হচ্ছে 1, 2, 3, 4, তাই না? 4। আচ্ছা, তাহলে 4 নম্বরে হচ্ছে আমার 36, 4 নম্বরে 36, সেটা কোন গ্রুপ? গ্রুপ 18, গ্রুপ 18। এখন তার সাথে 3 যোগ করব, যেহেতু ইট্রিয়াম কত ছিল, 39, ইট্রিয়াম ছিল আমার 39 বলে দিছে, আমি জানি না ইট্রিয়াম কই থাকে, আমি এটা দিয়ে বের করবো ইট্রিয়াম কই থাকে। 36, তাহলে 4 নম্বর পর্যায়ে পরে চলে যাচ্ছি, তার মানে পর্যায় নাম্বার কত হবে? পর্যায় নাম্বার কিন্তু 5, পর্যায় নাম্বার হচ্ছে 5। এখন গ্রুপ বের করবো আমি, যখন আমি এটার সাথে 1 যোগ করবো আমি থাকবো গ্রুপ 1-এ, 2 যোগ করলে গ্রুপ 2-তে, 3 যদি যোগ করি তাহলে কই থাকবো আমি? গ্রুপ 3-তে। 3 যদি যোগ করি কই থাকবো আমি? গ্রুপ 3-তে, ঠিক আছে? তাহলে ইট্রিয়ামটা অ্যাকচুয়ালি এখানকার মৌল একটা, ঠিক আছে? ইট্রিয়ামটা অ্যাকচুয়ালি এখানকার মৌল। তাহলে এই যে এই ম্যাজিক নাম্বার দিয়ে তোমাকে যেই সংখ্যায় দিক না কেন, তুমি একটু মাথা ঠান্ডা রেখে চিন্তা করলে ম্যাজিক নাম্বার দিয়ে মোটামুটি পুরো পর্যায় সারণীর অবস্থা বুঝে ফেলা যায়, ঠিক আছে? তাহলে ইট্রিয়াম 39 কোথায় থাকতেছে? পর্যায় 5 আর গ্রুপ 3। আসো মিলে কিনা, অ্যান্সার মিলে কিনা? অ্যান্সার মিলছে, পর্যায় 5 গ্রুপ 3, ঠিক আছে? মিলছে। আচ্ছা, তাহলে ধরাই দিতে পারছি আমি এই যে ম্যাজিক নাম্বারটা কত বেশি ইম্পর্টেন্ট, ধরতে পারছো ম্যাজিক নাম্বারটা কত ইম্পর্টেন্ট? মিম বলছো জানতাম, কি জানতা আপু? বুঝি নাই। এটা আবার বুঝান প্লিজ। আচ্ছা, কোনটা 39 ইট্রিয়াম আবার বুঝাবো? আচ্ছা, 39 ইট্রিয়াম, এই যে 39 ইট্রিয়াম, তাই না? এটা আমার কাছে পর্যায় সারণীতে অবস্থান জানতে চাইছে। দেখো, আমি কিন্তু জানি না যে 39 কই আছে, আমি জানি না, কিন্তু আমি তো ম্যাজিক নাম্বার জানি। আমার ম্যাজিক নাম্বার কি ছিল? 2, 8, 8, 18, 18, 36। তাহলে এই 2 মানে কি? এটা হচ্ছে গ্রুপ 1, সরি পর্যায় 1, এটা হচ্ছে পর্যায় 1। তাহলে 2 এর সাথে যদি 8 যোগ করি 10, এটা হচ্ছে পর্যায় 2। 10 এর সাথে 8 যোগ করলে 18, এটা হচ্ছে পর্যায় 3। 18 এর সাথে 18 যোগ করলে 36, এটা হচ্ছে পর্যায় 4। আর 36 সাথে আবার 18 যোগ করলে কত? 54, এটা হচ্ছে আমার পর্যায় 5, ঠিক আছে? এখন দেখো 36 আর 54-র মধ্যে যে কোনো সংখ্যা 37 থেকে শুরু করে 54 পর্যন্ত, 37 থেকে শুরু করে 54 পর্যন্ত পুরোটাই আমার পর্যায় 5 এর মধ্যে পড়তেছে। এই যে এখানে হচ্ছে পর্যায় 5 না, পর্যায় 5 এর মধ্যে পড়তেছে। তাহলে 39 হচ্ছে ইট্রিয়াম।
সে কোন পর্যায়ের মধ্যে? পর্যায় 5, এতটুকু আমরা বুঝলাম তাই না? পর্যায় হচ্ছে 5, এতটুকু আমরা বুঝছি। এখন আসলে গ্রুপ কোনটা? তুমি 36 জানো এবং তুমি এটাও জানো যে এই যে আমরা যোগ করে বের করতেছি 2, 10, 18, 36, 54 এই যে বের করতেছি, এটা কোন কোন গ্রুপের পারমাণবিক সংখ্যা বের করতেছি? গ্রুপ 18 এর পারমাণবিক সংখ্যা বের করতেছি। 2, 10, 18, 36, 54, তারপর হচ্ছে 86 কিসের পারমাণবিক সংখ্যা বের করলাম? গ্রুপ 18 এর পারমাণবিক সংখ্যা বের করলাম। এবং তুমি এটা জানো যে গ্রুপ 18 এর মধ্যে যে পর্যায় 4 আছে, সেই পর্যায় 4 এর পারমাণবিক সংখ্যা কত? পর্যায় গ্রুপ 18 এর 4 নম্বর পর্যায়ে যে মৌল ক্রিপ্টন, তার পারমাণবিক সংখ্যা হচ্ছে 36। তোমার কাছে জানতে চাইছে 39, তাহলে 36 থেকে 39 পরে কত দূর? 3 যোগ করলে, তার মানে এই গ্রুপের পরবর্তী যে 3 নাম্বার গ্রুপ, সেখানে আমার ইট্রিয়ামটা আছে। তাহলে এই গ্রুপের পরবর্তী 3 নাম্বার গ্রুপ কে? পাশে তো আর কিছু নাই, 19, 20 আছে নাই, ঘুরে কোথায় আসবে? আবার 1 নম্বরে আসবে। তাহলে 1, 2 আর 3, ঠিক আছে? 1, 2 আর 3, এই 3 নাম্বার গ্রুপে ইট্রিয়াম এই জায়গাটাতে থাকে, ঠিক আছে? বুঝাইতে পারছি? বুঝাইতে পারছি? বুঝছো? বলো আমাকে বুঝছো কিনা। ঠিক আছে, এরপরে আসো হচ্ছে 8 নাম্বার, তাই না? না 8 না, কই ছিলাম আমরা বলো তো? 6 নাম্বার। আচ্ছা 6 নাম্বার দেখো কি বলছে, কোন ইলেকট্রন বিন্যাসটি সঠিক? এগুলো বাচ্চাগুলো পড়াশোনাগুলো তোমরা পারো, ইলেকট্রন বিন্যাস তোমরা পারো। যেমন হচ্ছে এখানে কি বলছে, আর্গন, আর্গন হচ্ছে 18, 18 আর 10 কত? 30, তাই না? 18 10 হচ্ছে 28। তাহলে জিঙ্ক 2 প্লাস, জিঙ্ক 2 প্লাস মানে কত? 2টা ইলেকট্রন দিয়ে দিছে, নরমালি সে 30, 2টা ইলেকট্রন দিয়ে দিলে কি সে 28, তাহলে এটা ঠিক আছে, এটাই ঠিক, ঠিক আছে? ক নাম্বারটাই ঠিক। আমি পরবর্তীগুলো করতে গেলাম না, তোমরা এট লিস্ট ইলেকট্রন বিন্যাস পারো, আই গেস এতটুকু বিশ্বাস আছে। হ্যাঁ আচ্ছা বুঝতে পারছো, আচ্ছা ঠিক আছে, ওকে থ্যাংক ইউ। আচ্ছা এরপর আসো, পর্যায় সারণীর কোন শ্রেণীর মৌলকে চ্যালকোজেন বলে? এটা অলরেডি বলছি, তোমরা নিজেরাই আনসার দিচ্ছ। চ্যালকোজেন কি, নিকটোজেন কি, হ্যালোজেন কি, ক্ষার ধাতু কি, মৃৎক্ষার ধাতু কি? ঠিক আছে, তাহলে এটা হচ্ছে গ্রুপ 16, এটা বলা আলাদা করে বলার দরকার নেই। আচ্ছা একটা জিনিস, চ্যালকোজেন শব্দটার অর্থ কি? যেমন হ্যালোজেন শব্দের অর্থ কি? হ্যালোজেন শব্দের অর্থ কি? অম্ল উৎপাদনকারী। তাহলে হচ্ছে তোমার চ্যালকোজেন শব্দের অর্থ কি? লবণ উৎপন্নকারী। চ্যালকোজেন শব্দের অর্থ হচ্ছে আকরিক উৎপন্নকারী, আকরিক উৎপন্নকারী, ঠিক আছে? আকরিক তৈরিকারী, ইংলিশটাই হচ্ছে ওর মেকার। ওর শব্দটার অর্থ হচ্ছে আকরিককে ওর বলে, কেউ ওরই বলে, হোয়াটএভার যেটাই বলো না কেন, ঠিক আছে? আকরিক। আচ্ছা তারপর আসে প্রথম পি ব্লক মৌল কি, এস ব্লক মৌল কি, জি ব্লকের প্রথম মৌল কি? এগুলো আমি আলাদা করে বলবো না, তোমরা জানো। প্রথম পি ব্লক মৌল কি? এই যে এই পাশ থেকে শুরু হয়েছে, এই পাশে কি ছিল? এস ব্লক দুইটা গ্রুপ, এদিকে কি ছিল? পি ব্লক দুইটা গ্রুপ, যেটা গ্রুপ 13 দিয়ে শুরু হয়েছিল। তাহলে পি ব্লকের প্রথম মৌলটা কে ছিল? 5 জে, তাই না? তাহলে পি ব্লকের প্রথম মৌলকে 5 কি? 5 হচ্ছে বোরন, তাই না? তাহলে বোরন, তাহলে অ্যান্সার হচ্ছে বোরন। এস ব্লক মৌল কোনটা? এটা কি গ্রুপ 1 এর মৌল, তাহলে অ্যালুমিনিয়াম কই ছিল? ওই পাশে ছিল, তাহলে এটা হচ্ছে পি ব্লক মৌল। ম্যাঙ্গানিজ কই ছিল? ম্যাঙ্গানিজ মাঝখানে ছিল, এটা হচ্ছে ডি ব্লক মৌল। আর্সেনিক কোন পাশে? আর্সেনিক ওই পাশে, তাহলে এটা কত? এটা হচ্ছে তোমার পি ব্লক মৌল। তাহলে হচ্ছে তোমার শুধুমাত্র থাকলো পটাশিয়াম। পটাশিয়াম কি পাশে? গ্রুপ 1 এর মধ্যে পটাশিয়াম ছিল, এটা তো আর এত ইমফাসিস করার দরকার নেই। ডি ব্লকের প্রথম মৌল কোনটা? ওই যে যেটা নিয়ে এতক্ষণ ধরে ঘ্যান করলাম যে স্ক্যান্ডিয়াম কেন ডি ব্লক বাট অবস্থান্তর মৌল না, তাহলে এটা দিয়ে তো শুরু হয়েছিল গ্রুপ 3টা, তাহলে হচ্ছে স্ক্যান্ডিয়াম। স্ক্যান্ডিয়াম পারমাণবিক সংখ্যা কত? 21, তাই না? 21। আচ্ছা কোনগুলো অধাতু? এটাতে একটা সিম্পল খুবই সহজ একটা জিনিস আছে, সেটা হচ্ছে ম্যাক্সিমাম ধাতুর ক্ষেত্রে আম থাকে, যেমন ধরো সোডিয়াম, পটাশিয়াম, যত রকমের ধাতু আছে মোটামুটি, অ্যালুমিনিয়াম, সবগুলোর শেষে আম থাকে। তাহলে ধরে নেওয়া যায় যে শেষের দিকে যদি আম থাকে সেটা ইজ ইকুয়াল টু ধাতু। এখন আসলে আমরা মিলাই কোনটা অধাতু, মানে কোনটাতে আম নাই, কম আছে। সিলিকন, জার্মেনিয়াম, আর্সেনিয়াম, এখানে একটা আর্সেনিক, একটা আম আছে, হ্যাঁ একটা আম আছে। আচ্ছা তারপর আসে এটা সোডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম, সবগুলোই মানে এটা পুরোটাই ধাতু, এটা আমরা জানি। সোডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম সবগুলোই ধাতু, এটা নিয়ে চিন্তা করার দরকার নেই। ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম একদম খাঁটি ধাতু, ঠিক আছে? এই অপশনও বাদ। নিয়ন, আয়রন আর হচ্ছে নিকেল। নিয়ন, আয়রন আর নিকেল, আয়রন আর নিকেলের থেকে স্ট্রং ধাতু আর আছে বলো? নাই, তাহলে এটাও ডেফিনেটলি না, বাদ। আর তার উপরে আরেকটা কথা আছে, এখানে হচ্ছে নিয়ন আছে, তাই না? নিয়ন আছে, নিয়ন কি নিষ্ক্রিয় গ্যাস, সে কি ধাতু? ভুললেও ধাতু না। তাহলে এখানকার মধ্যে আয়রন নিকেল লজিকে আসো বা নিয়ন লজিকে আসো, হোয়াট এভার লজিক আসো, এটা কখনোই না। অপশন একটাই মাত্র বাকি থাকে, সেটা হচ্ছে সিলিকন, জার্মেনিয়াম আর আর্সেনিক, ঠিক আছে? একটু চোরামি বুদ্ধি দিয়ে কিছু কোয়েশ্চেন সলভ করতে হবে আমাদেরকে। আচ্ছা তারপর আসে কোনটা মৃৎক্ষার ধাতু? আচ্ছা মৃৎক্ষার ধাতু তোমাদেরকে জিজ্ঞেস করছিলাম, একটু আগে জিজ্ঞেস করছি, সবকিছু তো এমনিতে জিজ্ঞেস করে না, তাই না? তোমরা নিজেরাই সুন্দর করে আমাকে বলছো যে গ্রুপ 1 কি আর গ্রুপ 2 কি। তাহলে গ্রুপ 2 কেন জিজ্ঞেস করছি? কারণ এটা দিয়ে কোয়েশ্চেন আসে। যেমন দেখো এই যে 12 নম্বর একটা এক্সাম্পল, কোনটা মৃৎক্ষার ধাতু? তাহলে 2 নম্বর কি শিখাইছি তোমাকে? একটা সুন্দর করে নেমোনিকও শিখাই দিছি আমি, তাই না? নেমোনিকও শিখাই দিছি, ওর মধ্যে কি স্ট্রনশিয়াম ছিল, তাই না? স্ট্রনশিয়াম ছিল। আর সিজিয়াম কই ছিল? সিজিয়াম 1 নম্বর গ্রুপের মধ্যে ছিল। স্ক্যান্ডিয়াম ডি ব্লকের মধ্যে ছিল। সিলিকন এই পাশে পি ব্লকের মধ্যে ছিল, ঠিক আছে? একটু ভিজুয়ালাইজ করার চেষ্টা করো পিরিয়ডিক টেবিলটা। আচ্ছা বিরল মৃত্তিকা ধাতু কোন গ্রুপে অবস্থিত? আচ্ছা হ্যাঁ, এটা আমরা মিস করে গেছি। বিরল মৃত্তিকা ধাতু হচ্ছে গ্রুপ 3, ঠিক আছে? গ্রুপ 3।
আলাদা করে একটু মনে রাখবো আমরা গ্রুপ 3 বিরল মৃত্তিকা ধাতু হচ্ছে গ্রুপ 3। একটু চেহারা দেখে আসি। এই যে এই গ্রুপটা হচ্ছে বিরল মৃত্তিকা ধাতু গ্রুপ, ঠিক আছে? তাহলে গ্রুপ 3 হচ্ছে বিরল মৃত্তিকা ধাতু। তাহলে আমরা কি কি নতুন নতুন নাম জানলাম? বিরল মৃত্তিকা ধাতু, ক্ষার ধাতু, মৃৎক্ষার ধাতু, নিকটোজেন, চ্যালকোজেন, হ্যালোজেন, নিষ্ক্রিয় গ্যাস, তাই না? আচ্ছা, অবস্থান্তর মৌল, আন্ত অবস্থান্তর মৌল বলতে একটা টার্ম আছে। তাহলে এই সবগুলো মোটামুটি টার্মগুলো কোনটা কোন গ্রুপ ডিনোট করে এটা বুঝতে হবে। এফ ব্লক মৌল 27, একটু আগে ভাবতেছিলাম এটা মেবি দেয় নাই, দিছে, দেখছো এফ ব্লক মৌল দিছে। তাহলে 4টা সংখ্যা শিখাইছি, সে 4টা সংখ্যা থেকে 4টা এমসিকিউ সলভ করছি। আচ্ছা, এরপরে আসো। এরপরে হচ্ছে তোমার এখানে লিখছে আলাদা করে কি ল্যান্থানাম, অ্যাক্টিনিয়াম আর থোরিয়াম। আচ্ছা, ল্যান্থানাম, অ্যাক্টিনিয়াম আর থোরিয়াম এই দুটো কেন, এই তিনটা কেন আলাদা করে লিখছি? এরা থাকে কই বলো তো? এরা কিন্তু থাকে এফ ব্লকের মধ্যে, তাই না? এরা থাকে এফ ব্লকের মধ্যে না, এখানে থাকে না। এই যে নিচের দিকে যে গ্রুপ 3 একটা চিপা গ্রুপ আছে, যে চিপা গ্রুপ আছে গ্রুপ 3 এর মধ্যে। গ্রুপ 3 এর মধ্যে দুইটা পর্যায় আছে আলাদা করে, একটাকে বলে অ্যাক্টিনাইট, একটাকে বলে ল্যান্থানাইট। তাহলে ওই তিনটার মধ্যে, ওই দুটার মধ্যে কিন্তু এটা পড়ে, ল্যান্থানাইট, অ্যাক্টিনাইট আর থোরিয়াম। এটার কিন্তু ওই ভিতরে, ওই এফ ব্লকের ভিতরে পড়ে, কিন্তু স্টিল তারা কিন্তু ডি ব্লক মৌল, ঠিক আছে? তারা কিন্তু ডি ব্লক মৌল। এটাই বলার জন্য আলাদা করে যে মোটামুটি এফ ব্লকের মধ্যে 30টা ছিল। ওই এফ ব্লকে যে ল্যান্থানাইট, অ্যাক্টিনাইট এরকম একটা ছক করছো তোমরা, এরকম একটা ছক দেখছো, তারা সবাই জানো যে এখানে টোটাল মৌল ছিল 30টা। তার মধ্যে 3টা বাদ যাবে, ল্যান্থানাম, অ্যাক্টিনিয়াম আর থোরিয়াম, 3টা বাদ যাবে। বাদ গিয়ে সেটা হয়ে যাবে কত? 3 বাদ গেলে সেটা হচ্ছে 27। 27টা মৌল হচ্ছে এফ ব্লক মৌল, ঠিক আছে? বুঝে গেছে? এই 27টা মৌল হচ্ছে এফ ব্লক মৌল। আচ্ছা, বুঝতে পারছো আশা করি। ওকে, এরপর আসে পর্যায় সারণী কোন গ্রুপের মৌলগুলো তীব্র জারক। আচ্ছা, এটা খুবই সিম্পল। সেটা হচ্ছে জারক আর বিজারক নিয়ে একটা সিম্পল কথা আমরা মনে রাখবো, ঠিক আছে? সেটা হচ্ছে সকল ধাতু হচ্ছে বিজারক আর সকল অধাতু হচ্ছে জারক। সকল ধাতু হচ্ছে বিজারক, সকল অধাতু হচ্ছে জারক। আর একটা ছোট্ট একটা জিনিস আমরা জানি, যে একটা ছোট্ট একটা নেমোনিক আমরা জানি, সেটা কি? জাগ্রত বিদ্যান, তাই না? জাগ্রত বিদ্যান। হ্যাঁ, সরি ফর ডক্টরস হ্যান্ডরাইটিং, আমার হ্যান্ডরাইটিং খারাপ আসলে। আচ্ছা, তো জারকগুলা কি করে? ইলেকট্রন গ্রহণ করে, আর বিজারকগুলা হচ্ছে ইলেকট্রন দান করে, ঠিক আছে? তাহলে জারক ইলেকট্রন গ্রহণ করে, বিজারক ইলেকট্রন দান করে। তাহলে ঘুরায় পেঁচে যদি বলা হয় ধাতু কি করে? ধাতু হচ্ছে বিজারক, সে কি করবে? ইলেকট্রন দান করবে। আর অধাতু কি? জারক, সে কি করবে? জারক কি করে? ইলেকট্রন গ্রহণ করে। দুইভাবে কথা বলতে পারে, জারক এন্ড বিজারক। আচ্ছা, তাহলে এখন আসো আমরা যদি এই কনসেপ্ট মাথায় রাখি, তাহলে শুরু থেকে আসো। গ্রুপ 1 কি? ধাতু, ডেফিনেটলি ধাতু, তাই না? তাহলে এটা বা। গ্রুপ 2 কি? ডেফিনেটলি ধাতু, নামের শেষেই আছে ধাতু, ক্ষার ধাতু, মৃৎক্ষার ধাতু। গ্রুপ 17 কি? গ্রুপ 17 হচ্ছে আমার হ্যালোজেনের গ্রুপ কি? পিওর অধাতু। মোটামুটি সব পি ব্লক মৌল এই পাশের গুলা হচ্ছে অধাতু, আর মোটামুটি এস ব্লক মৌলের সবগুলাই হচ্ছে ধাতু, ঠিক আছে? ধাতু। আর মাঝামাঝি যে আছে ডি ব্লক, সেখানে মিক্সচার আছে, বাট ম্যাক্সিমামই ধাতু। আচ্ছা, তার হচ্ছে গেল গ্রুপ 17, ঠিক আছে? গ্রুপ 17 আরেকটা ব্যাপার আছে, এখানে গ্রুপ 16 আছে। গ্রুপ 16ও কিন্তু অধাতু, ঠিক আছে? গ্রুপ 16ও কিন্তু অধাতু, কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে। বলছে কোনটা তীব্র জারক, মানে কোনটা বেশি পরিমাণে অধাতু, বা কোনটা বেশি পরিমাণে অধাতব ধর্ম নিয়ে আছে। কোনটা বেশি পরিমাণে অধাতব ধর্ম নিয়ে আছে বলো তো? আমরা একটু পরে যখন ফাজানা নিতে বা ওসব এক্সপ্লেন করতে যাব তখন বলবো, যদিও তারপর আরেকবার বলে দিই যে যত বাম থেকে ডানে যাবা তত অধাতব ধর্ম বাড়তে থাকবে, ধাতব ধর্ম কমতে থাকবে। তাহলে গ্রুপ 16 কি? গ্রুপ 16 থেকে গ্রুপ 17 হচ্ছে বেশি বাম সাইডে, তাহলে সে বেশি অধাতব, তাই না? সে বেশি অধাতু, সে বেশি স্ট্রং অধাতু, তার মানে সে বেশি স্ট্রং জারক, ঠিক আছে? বুঝা গেছে? তাহলে এটার অ্যান্সার হচ্ছে গ্রুপ 17। ওকে, আচ্ছা, এখন আসো নিচের কোন যুগলের দুটি মৌলই অষ্টক সম্প্রসারণ ঘটাতে পারে? আচ্ছা, দুটি মৌলের অষ্টক সম্প্রসারণ ঘটাতে পারে। আচ্ছা, অষ্টক সম্প্রসারণ ঘটানোর জন্য ইম্পর্টেন্ট কি? ইম্পর্টেন্ট হচ্ছে সম্প্রসারণ কখন বলি? যখন হচ্ছে শেষ শক্তি স্তরে 8টার থেকে বেশি ইলেকট্রন চলে আসে, তাই না? 8টার থেকে বেশি ইলেকট্রন আসে। আর যদি 8টার থেকে কম ইলেকট্রন থাকে তখন সেটাকে অষ্টক সংকোচন, তাই না? তখন সেটা হচ্ছে অষ্টক সংকোচন। আচ্ছা, এখন আসো অ্যালুমিনিয়াম খুবই ফেমাস একটা যৌগ। অ্যালুমিনিয়াম ক্লোরাইড খুবই ফেমাস একটা যৌগ। এখানে কি হয় দেখো, অ্যালুমিনিয়ামে
আচ্ছা, শুনতে পাচ্ছ এখন, তাই না? কত নম্বরে ছিল? আমরা 19। আচ্ছা, 19 হচ্ছে বলতেছিলাম যে জায়ান্ট মলিকিউল, তাই না? দ্বৈতাকার অণু, দ্বৈতাকার অণু গঠন করা হচ্ছে সিলিকন ডাইঅক্সাইড। খুব ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট। এই দ্বৈতাকার অণু গঠন করার জন্য সিলিকন ডাইঅক্সাইড কিছু ব্যতিক্রমী ধর্ম দেখায়। হ্যাঁ, কি হলো? আচ্ছা, দ্বৈতাকার অণু গঠন করার জন্য হচ্ছে সিলিকন ডাইঅক্সাইড কিছু ব্যতিক্রমী ধর্ম দেখায়। তাহলে হচ্ছে সিলিকন ডাইঅক্সাইড খুব ইম্পর্টেন্ট। সিলিকন ডাইঅক্সাইড একটার সাথে আরেকটা, একটার সাথে একটা, একটা তোমার পলিমারাইজেশনের মতো হয়, বুঝছো? পলিমারাইজেশনের মতো হয়ে একসাথে অনেকগুলো সিলিকন ডাইঅক্সাইড নিয়ে একটা দ্বৈতাকার অণু গঠন করে। তাহলে সিলিকন ডাইঅক্সাইড হচ্ছে দ্বৈতাকার অণু গঠন করে। খুবই 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 একটা ইম্পর্টেন্ট কথা। এখান থেকে আরেকটু ইনফরমেশন আছে যেটা ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে এই সিলিকন ডাইঅক্সাইড। হ্যালো, শুনতে পাচ্ছ তোমরা? শুনতে পাচ্ছ? শোনা যায়? এখন বলো দেখি। আজকে দিনটা খুব ফাঁকা। আচ্ছা, এখন শুনতে পাচ্ছ মনোযোগ দিয়ে, হ্যাঁ? আচ্ছা, এখন শুনতে পাচ্ছ মনোযোগ দিয়ে, হ্যাঁ? ঠিক আছে। এই লাইভ মেবি একটু ঝামেলা করতেছে, বুঝছো? আমরা হচ্ছে লাইভ তোমাকে লাইভে লিঙ্ক দিচ্ছি, হ্যাঁ?